এটাকেই বলা হয় চিরুনি তল্লাশি করা প্রশ্নের সাজেশন। ক্লাস 12 থার্ড সেমিস্টারে যারা পড়ছো, সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হতে পারে বা অন্য যে কোনো জায়গাতে, থার্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশন খুঁজছো। দেখছো নানা মুনির নানা মত, নানাজন 10টা প্রশ্ন দিয়ে বলছে এই 10টার মধ্যে থেকে তুমি এমসিকিউ কমন পাবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমেই বিধিসম্মত সতর্কীকরণ। এমসিকিউ যে হুবহু কমন পাওয়া যায় না, এটা তোমরা কিন্তু 9, 10 এই ক্লাসগুলোতে দেখে এসেছো। ফলে আজকে যদি আমি তোমাদের 10টা বা 15টা এমসিকিউ দিয়ে বলি এই কটা পড়ো সব কমন পেয়ে যাবে, তুমি যদি এটা বিশ্বাস করো তুমি 100% বিপদে পড়বে। তাই আজকের এই ভিডিওতে, যাতে তুমি বিপদে না পড়ো, তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প আদরিনী গল্প, যে গল্প থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তোমাদের থার্ড সেমের পরীক্ষাতে থাকবে, যেখানে বাঙালির গান, বিজ্ঞান চর্চা, ক্রীড়া, সংস্কৃতি এই 3টে অধ্যায় পড়লে মাত্র 5টা প্রশ্ন তোমরা পাবে, সেই জায়গাতে আদরিনী গল্পটা পড়লে তোমরা 8খানা প্রশ্ন এখান থেকে পাবে। অর্থাৎ 40-এর মধ্যে প্রায় 5 নাম্বার পাওয়া যাবে শুধুমাত্র এই গল্পটা ভালোভাবে পড়া থাকলেই। আজকের এই ভিডিওতে এই গল্প থেকে প্রত্যেকটা লাইন ভালোভাবে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করে উচ্চ মাধ্যমিক থার্ড সেমে আসতে পারে এমন 100টিরও বেশি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করা হয়েছে, যেটা উত্তর সহ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং এই আলোচনার 30 মিনিটের ক্লাসটা করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তুমি বিশেষভাবে লাভবান হবে। শুরুতেই বলি, বাজার চলতি যে কোনো প্রশ্নের বই, সাজেশনের বই, টেস্ট পেপারের বই খুললেই তোমরা দেখতে পাবে একই চিরাচরিত প্রশ্ন বারবার দেওয়া, অদ্ভুত অবান্তর কিছু প্রশ্ন দেওয়া, এর বাইরে বুদ্ধিদীপ্ত প্রশ্নের কিন্তু বড়ই অভাব। আজকের এই ভিডিও দেখবার পর তোমার ধারণা বদলে যাবে, কেমন ধরনের প্রশ্ন হতে পারে তুমি নিজে বুঝতে পারবে। আমার একটা অনুরোধ, তোমরা খাতা কলম নিয়ে ভিডিওটা দেখতে বসো। যারা মোটামুটি কমপ্লিট করে ফেলেছো সিলেবাস, তারা আজকে 100 নাম্বারের এই পরীক্ষাটা অ্যাটেন্ড করো। তুমি মিলিয়ে দেখো কতগুলো উত্তর তোমার জানা। যদি বেশিরভাগ জানা থাকে খুব ভালো, যে কটা জানা নেই তুমি খাতায় লিখে নাও। আর যারা কিছুই পাচ্ছ না বা এই গল্পটা পড়া হয়নি, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই গল্পের আলোচনাটা দেখে নাও। আদরিনী গল্পের আলোচনা আছে একদম লাইন ধরে ধরে। তারপর এই ভিডিওটা দেখো এবং সবকটা প্রশ্ন উত্তর খাতায় লিখে নাও। তোমরা অনেকেই বলবে স্যার খাতায় লেখার ক্ষেত্রে অনেক সমস্যা। তোমাদের বলি, তোমাদের জন্য আমার কিন্তু একটা বই রয়েছে থার্ড সেমের জন্য, সম্রাট এক্সক্লুসিভ থার্ড সেমিস্টারের বাংলা সাজেশন বই, যেটা অলরেডি বহু আগে আউট অফ স্টক হয়ে গেছিল। তোমাদের অনুরোধে আবার পুনরায় ছাপানো হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে। তোমরা এই বইটা সংগ্রহ করে নিতে পারো। এবার আমি একে একে প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপে শেয়ার করো। আর হ্যাঁ, আগামী ক্লাসে এইভাবে কোন গল্প, কবিতা বা বাংলার কোন অংশ নিয়ে সাজেশনের ক্লাস দিলে ভালো হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর একটা ছোট্ট ঘোষণা, তোমরা অনেকেই তোমাদের এলাকাতে গৃহশিক্ষক না পেয়ে বা পাওয়া গেলেও তার সঙ্গে টাইম মিলছে না, আমার কাছে অনলাইন পড়তে চাইছিলে। তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ আছে। অ্যাপ ডাউনলোড করে মাত্র একবার একটা পেমেন্ট করলে থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার তোমরা একসঙ্গে পড়তে পারবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 7 দিন, অর্থাৎ ওই মোটামুটি আগস্টের 20 তারিখ পর্যন্ত তোমাদের জন্য আরও ডিসকাউন্ট আছে। স্পেশাল কুপন কোড ইন্ডিয়া, এটা তোমরা ব্যবহার করো। যাই হোক, শুরু করছি আজকের মূল ক্লাস, আদরিনী গল্পের সাজেশন ক্লাস। প্রথম প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কবে? উত্তর সোমবার। নেক্সট কোশ্চেন, মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে কি আনা হবে বলা হয়েছিল বা কি আনার কথা বলা হয়েছিল? উত্তর খেমটা। একই ধরনের আরেকটা প্রশ্ন হতে পারে যে বেনারস থেকে কি আনার কথা বলা হয়েছিল? উত্তরটা আমাকে প্রত্যেকে কমেন্টে লিখে জানিও। নেক্সট, নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী মোক্তারের বাড়িতে বা জয়রাম মুখুজ্জের বাড়িতে বা মুখুজ্জে মশাইয়ের বাড়িতে কখন এসেছিলেন?
অপশনে ধরো থাকলো সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। উত্তর হবে বিকেল বেলায়। মুখোপাধ্যায় মশাই কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার? উত্তর 20 বছর বা 20 বছর। আপনি রাগ করছেন মুখুজ্জে মশাই? বক্তাকে খুব একটা কনফিউজ করে দেওয়ার মতো প্রশ্ন। এখানে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন জাগবে যে এটা কুঞ্জবিহারী না নগেন। উত্তর হবে উকিলবাবু বা কুঞ্জবিহারী, যেটা অপশানে থাকবে সেটা লিখবে। 6 দাগের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই যে, কোন তাৎপর্য? মুখোপাধ্যায় সেই দিন পীরগঞ্জে যাবেন কিনা এটা জানতে চাওয়া। মুখোপাধ্যায় নরম হইলেন, খুব গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন। কার কথা শুনে মুখোপাধ্যায় নরম হয়েছিলেন? উত্তর উকিলবাবু বা কুঞ্জবিহারী বাবু। ভাইয়েরা বসো, কোথায় বসতে বলা হয়েছিল? এখানে একটু বানান ভুল আছে। কোথায় বসতে বলা হয়েছিল, তার মানে উকিলবাবু জুনিয়র উকিল আর নগেন ডাক্তারকে মোক্তার মশাই কোথায় বসতে বলেছিলেন? উত্তর বেঞ্চে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা মুখোপাধ্যায়ের কাছে একটু কঠিন কেন? বা পীরগঞ্জে বিয়ের নেমন্তন্নে গেলে তার কোন কোন দিন কাছারি কামাই হবে? সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হবে। না গেলে তারা ভারী দুঃখিত হবে। কারা দুঃখিত হবে? উত্তর পীরগঞ্জের বাবুরা দুঃখিত হবে। আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের জন্য, শুধু ভিডিওটা শুনে গেলাম দেখে গেলাম এমন নয়। যে উত্তরগুলো তোমার জানা সেগুলো তো তুমি জানোই, আমার অভিনন্দন রইল। কিন্তু যেগুলো জানো না সেগুলো খাতায় লিখে নাও। যারা একেবারেই কিছু পাচ্ছ না বা এটা পড়নি, তারা সবগুলো ভিডিও থামিয়ে থামিয়ে খাতায় লিখে নাও। পিডিএফ বা স্ক্রিনশট করে লাভ নেই। তুমি খাতায় একবার যখন উত্তরটা লিখবে সেটা কিন্তু তোমার মনে গেঁথে যাবে। 11 দাগের প্রশ্ন, কিন্তু অত দূরে যাওয়া তো সোজা নয়, জায়গাটি কোথায়? মানে এত দূর বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে? উত্তর পীরগঞ্জ। কিসে চেপে পীরগঞ্জে যাওয়ার কোনো পথ নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘোড়ার গাড়িতে। যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। বক্তাকে নগেন্দ্রবাবু বা নগেন ডাক্তার। ওদের বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। এখানে কার বাপের আমলের কথা বলা হয়েছে? উত্তর মহারাজ নরেশ চন্দ্রের। মোক্তারের বিশ্বাস ছিল সকালে চিঠি লিখলে কখন হাতি চলে আসবে? উত্তর সন্ধে নাগাদ। পরের প্রশ্ন 16 দাগ, বিয়ে বাড়িতে গিয়ে মুখোপাধ্যায় মশাই কি করতে চেয়েছিলেন? যেটা অপশানে থাকবে সেটা লিখবে। যে থেলো হুকো হাতে নিয়ে আগত অতিথি বা লোকজনদের অভ্যর্থনা জানানো, খাবারের তদারকি করা, বা একসঙ্গে 3টে ধরো দিল, লোকজনদের অভ্যর্থনা জানানো, খাবারের তদারকি করা। এ বি দুটো অপশানই সঠিক, এই রকম দিতে পারে। তো যেটা সঠিক সেটা তুমি লিখবে। 17 দাগের প্রশ্ন, আদরিণী গল্পের 2য় পরিচ্ছেদের সূচনায় পরদিন বলতে, এখানে ধরো ইনভার্টেড কমার মধ্যে থাকলো, পরদিন বলতে কোন দিনের কথা বা কোন বারের কথা বলা হয়েছে? উত্তর রবিবার। অনেক প্রশ্নের বইয়ে একটা উদ্ভট প্রশ্ন দেওয়া আছে যে আদরিণী গল্পের শুরুতে কোন বার ছিল, মানে শুরুর দিন বা প্রথম দিন কোন বার ছিল। এটার উত্তর সরাসরি কিন্তু বইয়ে দেওয়া নেই। প্রথম পরিচ্ছেদের ঘটনা হয়ে গেল, 2য় পরিচ্ছেদের সূচনায় লেখা পরদিন রোববার এই হলো। এর থেকে বোঝা যাচ্ছে প্রথম পরিচ্ছেদে কিন্তু শনিবারের উল্লেখ ছিল। 18 দাগ, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। কাদের সঙ্গে মুখোপাধ্যায় কথা বলছিলেন? এই উত্তরটা আমাকে 18 দাগ দিয়ে কমেন্টে লিখে জানাও। যারা পারছো না বইটা খুঁজে দেখো। বেসিক্যালি যারা খুব খুঁটিয়ে পড়ছো, যারা ভালো স্টুডেন্ট, তাদের জন্য এই উত্তরটা আমি বলে দিলাম না। তবে এইটুকু বলে দিচ্ছি, নগেন ডাক্তার কুঞ্জবিহারী বাবু এটার উত্তর হবে না, অন্য কিছু। তুমি ভালো করে বইটা খোঁজো, বা যারা জানো কমেন্টে লিখে জানাও। 19 দাগের প্রশ্ন এবার আমরা দেখব। মুখোপাধ্যায় কদিনের জন্য একটি হাতি প্রার্থনা করে মহারাজের কাছে পত্র লিখেছিলেন? উত্তর হবে 2-3 দিনের জন্য। 20 দাগের প্রশ্ন, চিঠি দিয়ে মুখোপাধ্যায় রাজার কাছে কেমন হাতি চেয়েছিলেন? এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সুশীল ও সুবোধ হাতি। 22 দাগ আর 23 দাগ পরপর তোমরা দেখে নাও। মুখোপাধ্যায়ের চোখ দুটি কেমন? খুব ভালো একটা প্রশ্ন, বড় বড় ও ভাষা ভাষা।
জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায়? এটা কিন্তু এবার আসার সম্ভাবনা প্রবল। উত্তর যশোরে। যশোর থেকে এদেশে আসার সময় মুখোপাধ্যায় মশাই কোন নদী পার করেছিলেন? উত্তর বলবো না, উত্তর গঙ্গা নদী নয়, অন্য কিছু একটা। তুমি আমাকে এই 24 দাগ দিয়ে এই উত্তরটা কমেন্টে লিখে জানাও। যারা পারছো না বই খুঁজে দেখো। একটা তোমাদের টিপস বলে দিই, আমরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রশ্ন দিইনি, আমরা পর পর বইয়ের ঘটনা অনুযায়ী এই লিস্টে প্রশ্নগুলি সাজিয়েছি। তাহলে এই যে যশোরে ওনার বাড়ি ছিল, এর আগের অংশে পাবে প্রথম প্রশ্নের উত্তর, ঠিক তার নিচেই পাবে এই প্রশ্নটির উত্তর। 25 দাগের প্রশ্ন, যশোর থেকে এদেশে আসার সময় মুখোপাধ্যায়ের সঙ্গে কি কি ছিল? একটি ক্যাম্বিজের ব্যাগ আর একটি পিতলের ঘটি। তোমাকে প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, আসার সময় মুখোপাধ্যায়ের কাছে একটি ঘটি ছিল, উত্তর কাঁসার, পিতলের, স্টিলের, রূপোর, এরকমও দিতে পারে। তোমরা আশা করি পারবে, কারণ মনে রাখবে এমসিকিউ যারা বলে সাজেশান এ কটা পড়লেই আসবে, এদের কথায় বিশ্বাস করবে না। এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হয়, জানা প্রশ্ন তোমার কাছে অন্য আঙ্গিকে উপস্থাপিত হতে পারে। এদেশে এসে মুখোপাধ্যায় মাসিক কত অর্থের বিনিময়ে একটি ঘর ভাড়া নিয়েছিলেন? উত্তর 13 শিকা। 13 সিকি পয়সা। শিকা মানে হচ্ছে 25 পয়সা, 13 ইন্টু 25 করে দেখো, সেই পয়সা। ওইভাবে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় দিলে 13 শিকাই অপশানে থাকবে। জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ কেমন ছিল? উত্তর রুক্ষ। মুখোপাধ্যায় তার এড়ে বাছুরের নাম কার নাম অনুসারে করেছিলেন? উত্তর ডেপুটি বাবুর। এই জায়গাতে আমি তোমাদের একটা বিষয় বলি, একটা টিপস বলি। মুখোপাধ্যায় মশাই, মুখুজ্জে মশাই, জয়রাম মোক্তার, মোক্তার সাহেব, জয়রাম মুখোপাধ্যায় একই ব্যক্তি। এতগুলোর মধ্যে যে কোনো একটা নাম পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রশ্নের ওপর দেওয়া থাকতে পারে। মুখোপাধ্যায় তার এড়ে বাছুরের নাম কার নাম অনুসারে রেখেছিল? ডেপুটি বাবু। উল্টেও প্রশ্নটা দিতে পারে, দেখো একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। মুখোপাধ্যায় ডেপুটি বাবুর নাম অনুসারে কিসের নামকরণ করেছিলেন? হস্তি শাবকের, হাতির, এড়ে বাছুরের, বকনা বাছুরের। এড়ে মানে ছেলে বাছুর, বকনা বাছুর মানে মেয়ে বাছুর। তো তোমরা কিন্তু গুলিয়ে যাবে। মুখোপাধ্যায়ের গাই গরুর নাম কি? এই যে বললাম, মুখোপাধ্যায় না দিয়ে জয়রাম মোক্তার দিতে পারে, মোক্তার মশাইয়ের দিতে পারে, বা মুখুজ্জে মশাইয়ের দিতে পারে। এরকম যে কোনো প্রশ্ন দিতে, মানে যে কোনো একটা শব্দ ব্যবহার হতে পারে তার সম্পর্কে। তো মুখোপাধ্যায়ের গাই গরুর নাম কি? উত্তর মঙ্গলা। আদালত অবমাননার জন্য মুখোপাধ্যায়ের কত জরিমানা হয়েছিল? উত্তর 5 টাকা। এই 5 টাকা জরিমানা রদ করবার জন্য তিনি কিন্তু 1700 টাকা খরচ করেছিলেন। তিনি 1700 টাকা খরচ করে শেষ পর্যন্ত আদালত থেকে কেসটা জিতেছিলেন। এখান থেকেও আর একটা প্রশ্ন, জরিমানার হুকুম রদ করবার জন্য মুখোপাধ্যায় কোন কোর্ট অবধি লড়াই করেছিলেন? দায়রা আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জর্জ কোর্ট। উত্তর হবে হাইকোর্ট। রবিবার কখন পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তারের বাড়ির বৈঠকখানায় তাস পাশা খেলতে আসতো? উত্তর অপরাহ্নকালে। এই প্রশ্নটা ঘুরিয়ে দিল, মুখোপাধ্যায়ের বাড়িতে রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধরা কি কি খেলতে আসতো, বা তার বাড়িতে তাস পাশা খেলতে কারা আসতো? এইভাবে কিন্তু নানা আঙ্গিকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হতে পারে। আমি তোমাদের অনুরোধ করব পরীক্ষা প্রস্তুতিকে ক্ষুরোধার করতে, কতভাবে প্রশ্ন আসতে সেটা ভালোভাবে জানতে বুঝতে তোমরা অতি অবশ্যই তৃতীয় সেমিস্টারের সবুজ রঙের সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইটি সংগ্রহ করে নাও। আমার বিশ্বাস এই বইটি তোমাকে এই রকম চিরুনি তল্লাশি করা প্রশ্ন এবং তার উত্তর রপ্ত করতে অনেকাংশে সাহায্য করবে। মুখোপাধ্যায় কেন বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন, বা মোক্তার সাহেব বা জয়রাম মোক্তার কেন নিজের বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন? আদরিনীর জন্য খাবার তৈরি করছিলেন তিনি বাগানের জঙ্গল কেটে, বা তিনি হাতিশালা বানানোর জন্য, বা হাতি বাঁধবার জন্য, বা অন্য কোনো কারণ ধরো দিল পুকুর খোঁড়ার জন্য। তো এখানে সঠিক উত্তর হবে হাতি বাঁধবার জন্য। তুমি বলবে কেন হাতিশালা কেন হবে না? হাতিশালা মানে যেখানে হাতি রাখা হয় সেই জায়গা তৈরির জন্য। উনি কিন্তু ওখানে হাতি রাখবার জায়গা তৈরি করতে চাননি, উনি হাতি বাঁধবার জন্য
একটা জায়গা খানিকটা আর কি ঘাস টাস হয়েছিল, সেগুলো পরিষ্কার করেছিল। হাতিকে খেতে দেওয়ার জন্য বড় বড় পাতা শুদ্ধ কোন গাছ আনা হয়েছিল? কলা গাছ, আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। এরকম ধরো অপশান থাকলে উত্তর কলা গাছ। মুখোপাধ্যায় কার হাত থেকে হুকো নিয়েছিলেন? উত্তরটা আমি বলবো না, বই যারা খুঁটিয়ে পড়েছো উত্তরটা তারা এক্ষুনি পারবে। যদি তুমি দেখছো উত্তরটা মনে পড়ছে না, তাহলে তুমি 100% ধরে নাও তোমার প্রস্তুতি এখনো কিন্তু ঠিকঠাক কমপ্লিট হয়নি। বাজার চলতি প্রশ্ন বইয়ের আর কি প্রশ্নের বইয়ের টেস্ট পেপারের চিরাচরিত প্রশ্নগুলো তুমি যখনই দেখছো তোমার মনে হচ্ছে আমি তো সবই পাচ্ছি। আসলে এই টাইপের কোশ্চেন যেগুলোর আনসার আমি লিখিনি, এইগুলো তোমাদেরই আমি যাচাই করতে দিয়েছি। যদি তোমরা এর উত্তর পাচ্ছো তাহলে আমার বিশ্বাস তুমি পরীক্ষাতে 90% নাম্বার পাবেই পাবে। আর যদি দেখছো এগুলো এখনো আটকাচ্ছে, তাহলে বুঝতে হবে তোমার প্রস্তুতি এখনো কমপ্লিট হয়নি, তোমাকে আরও খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। হাতি পাওয়া গেল না, বক্তাকে পত্রবাহক ভৃত্য, মানে চিঠি বয়ে নিয়ে গেছিল যে কাজের লোক বা ভৃত্য সে। তাই তো সব মাটি বক্তাকে, নগেন্দ্রবাবু হলো এটার বক্তা। ভৃত্য মহারাজের চিঠি কার হাতে দিয়েছিলেন? ভৃত্য কিন্তু ডাইরেক্ট মহারাজের হাতে চিঠি দেননি, তিনি দিয়েছিলেন দেওয়ানজির হাতে। এবার 39 দাগ, মহারাজ কিসে চড়ে মুখোপাধ্যায়কে বিয়েবাড়ি যেতে বলেছিলেন? উত্তর গরুর গাড়ি চড়ে বা কিসে চেপে। পরের জিনিস, জোর তো নেই, এখানে জিনিস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হাতিকে বোঝানো হয়েছে। 41 দাগ, শহরের 2-3 ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল? উত্তর 2-3 জনের। বীরপুরের উমাচরণ লাহিড়ীর হাতির খবর মোক্তার কখন পেয়েছিলেন? এখানে বানানটা একটু ঠিক করবে, মোক্তার কখন পেয়েছিলেন? উত্তর রাত্রি 2 প্রহরের সময়। মোক্তার কত টাকা দিয়ে আদরিণীকে কিনেছিলেন? উত্তর 2000। এখান থেকে প্রশ্ন দেওয়া হতে পারে কার কাছ থেকে কিনেছিলেন? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। প্রশ্ন হতে পারে উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায়? উত্তরটা আমার মনে পড়ছে না, একটু কমেন্টে লেখো তো দেখি তোমাদের মনে আছে কি না। নেক্সট, মুখোপাধ্যায় লাহিড়ী মশাইকে হাতির সঙ্গে কি পাঠিয়ে দিতে বলেছিলেন? উত্তর একজন বিশ্বস্ত কর্মচারী। 45 দাগ, মুখোপাধ্যায়ের বাড়িতে কি বার হাতি এসেছিল, মানে কোন দিন হাতি এসেছিল? উত্তর সোমবার। এটা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন। মানে দেখা গেল উনি রবিবার চিঠি লিখলেন, চিঠিতে বলা হলো যে না হাতি দেব না, তখন উনি সেই দিন রাতের মধ্যেই খোঁজ লাগালেন এবং রাত্রির 2 প্রহরের সময় খবর পেলেন একজনের হাতি আছে। তিনি বললেন কুছ পরোয়া নেই, 2000 টাকা দিয়েই কিনবো। পরদিন সকালে হাতি এলো, অর্থাৎ রোববারের পরদিন সোমবার হাতি এসেছিল। কয়টার সময় মুখোপাধ্যায়ের বাড়িতে আদরিণী নামক হাতিটি প্রথম এসেছিল? উত্তর সকাল 7টার সময়। এবার 47 দাগ, অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল, কাদের বহিষ্কার করা হয়েছিল? 2-1 অশিষ্ট বালক, মনে আছে যারা সুর করে হাতি দেখে বলছিল হাতি তোর গোদা পায় নাতি, তাদের। কে ঘটি ভর্তি জল আদরিণীর 4 পায়ে ঢেলে দিয়েছিল? উত্তর মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রবধূ, বড় ছেলের বউ। কার ইঙ্গিতানুসারে আদরিণী জানু পাতিয়া বা জানু পেতে বসেছিল, হাঁটু পেতে বসেছিল কার ইঙ্গিত অনুসারে? উত্তর মাহুতের। আচ্ছা, আমাদের এই সাজেশন সিরিজ চিরুনি তল্লাশি করে বাছাই করা প্রশ্নের সিরিজ কেমন লাগছে? বাজার চলতি প্রশ্নের বই, নোট বই, টেস্ট পেপার তোমরা দেখেছো, এই প্রশ্নগুলো কি তাদের থেকে একটু থিঙ্ক হাটকে, একটু অন্য ধরনের? আমাকে কমেন্টে তোমার মতামত লিখে জানিও। আর যারা রায়গঞ্জ বা তার আশেপাশে থাকো তারা আমাকে কমেন্ট করে লিখে জানিও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে কিন্তু রায়গঞ্জে এবার দেখা করতে আসছি। 50 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহারাজের সঙ্গে কখন দেখা করতে গিয়েছিলেন? বিকেলবেলায়। আরেকটু স্পেসিফিকভাবে বলি, বিয়ে বাড়ি থেকে ফিরে পরের দিন বিকেলবেলায়। এখানে একটা বিষয় বলি, অনেক নোট বইতে বলা ভালো, বাজার চলতি 90% নোট বইতে একটি বিষয় ভুল ব্যাখ্যা করা, যে পীরগঞ্জের বাবু এবং মহারাজ নরেশচন্দ্র এরা একই ব্যক্তি। আসলে তা নয়। পীরগঞ্জের বাবু বলতে
কোনো বড় লোক বাড়ির কথা বলা হচ্ছে যেখানে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু রয়েছে। আর মহারাজ আলাদা ব্যক্তি। তার একটা ছোট্ট কারণ আমি তোমায় বলি। তুমি যখন গল্পটা পড়ছো দেখবে এক জায়গায় লেখা আছে মহারাজ বলছে বিয়ে বাড়ি যাবে, তার জন্য আবার হাতি কেন, তাকে গরুর গাড়ি চড়ে আসতে বলো। আসতে বলো বলতে অনেকে ভেবেছে বুঝি তার বাড়িতে আসার কথা বলা হয়েছে, এমন নয়। আর বাস্তবে ভাবো, যিনি মহারাজ তার বাড়িতে যদি বিয়ে হয়, কেউ যদি বলে মহারাজ আমাকে একটা হাতি দিন না, আপনার বাড়িতে আসবো, কেউ কখনো না করে? আসলে তা নয়। এখানে কিন্তু মহারাজ, যার নাম নরেশচন্দ্র, এবং পীরগঞ্জের বাবু, যেখানে বড়বাবু, মেজবাবু ইত্যাদি আছে, এই দুটো বাড়ি কিন্তু সম্পূর্ণ আলাদা। তার কারণ এবং প্রমাণ কি তোমরা জানো যে ওই যে পীরগঞ্জের বাবুদের বাড়ি, সেখানে যেতে বেশ খানিকটা সময় লাগে। সেই বিয়ে বাড়ি থেকে ফিরে এসে, ধরো তিনি যেদিন ফিরেছেন তার পরের দিন বিকেলবেলাতে তিনি আবার ওই বাড়িতে গেছেন, কারণ তিনি তো বিয়ে বাড়িতে হাতি চড়েই গেছিলেন। মহারাজকে হাতি দেখাতে গেলে তো আবার পরের দিন যাওয়ার দরকার ছিল না। এটা কিন্তু বাজার চলতি নোট বইগুলোতে ভুল ব্যাখ্যা দেওয়া। পীরগঞ্জের বাবুদের নাম কোথাও উল্লেখিত নেই। আর মহারাজ যিনি, তিনি আলাদা ব্যক্তি, তার নাম নরেশচন্দ্র। আদরিণী গল্পে উল্লেখিত মহারাজের নাম কেউ যে বললাম নরেশচন্দ্র রায় বাহাদুর। ও হাতিটি কার? বক্তাকে। উত্তর আমি বলবো না, উত্তরটা তোমরা বলবে কমেন্ট অপশানে 52 দাগ দিয়ে। 53 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায়ের কয়টি পুত্র ছিল? 3টি পুত্র ছিল। বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে, কে বা কারা? উত্তর মুখোপাধ্যায়ের প্রথম 2 পুত্র, আর কি জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে, আর মধ্যম পুত্র মেজ ছেলে। মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়াশুনো করছিল? উত্তর কলকাতায়। সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। কোন পুত্রের কথা এখানে বলা হয়েছে? উত্তর কনিষ্ঠ পুত্র, মানে ছোট ছেলের কথা এখানে বলা হয়েছে। নতুন ইংরেজি জানা মোক্তারেরা কি মাথায় দিয়ে কোর্টে যেত? উত্তর সামলা। 58 দাগ, মুখোপাধ্যায় অবসর গ্রহণের পর বাড়িতে বসে কি করতে চেয়েছিলেন? সঠিক উত্তর হরিনাম করতে চেয়েছিলেন। কোন আদালতে খুনের মোকদ্দমা উপস্থিত হয়েছিল? উত্তর দায়রা আদালতে। 60 দাগ, খুনের মোকদ্দমাটি দায়রা আদালতে কতদিন ধরে চলেছিল? 3 দিন ধরে। এই উকিলটির নাম কি? জজ সাহেব প্রশ্নটি কাকে করেছিলেন? মানে এই যে কার উদ্দেশ্যে জজ সাহেব বলছে, আচ্ছা বলো তো এই উকিলটার নাম কি? এই প্রশ্নটা কাকে করেছিল জজ সাহেব? উত্তর পেশকারকে। 62 দাগ, নতুন জজ সাহেব জয়রাম মুক্তারকে কেন ভালো উকিল বলে মনে করেছিলেন? উত্তর তার মোকদ্দমা চালানোর দক্ষতা দেখে। জয়রাম মুখোপাধ্যায় এমনভাবে মোকদ্দমা চালিয়েছিল সেটা দেখে জজ সাহেব ভেবে নিয়েছিল ইনি বুঝি বড় মাপের কোনো উকিল। মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল কেন? এই উত্তর দিলে অনেক স্টুডেন্ট লিখবে যদি অপশানে থাকে আদরিণীর মৃতদেহ দেখে। উত্তরটা কিন্তু পুরোপুরি ভুল হবে। যখন নতুন ইংরেজি জানা জজ সাহেব পর্যন্ত মোক্তারের প্রশংসা করছে, তখন প্রশংসা শুনে তার এমন অবস্থা হয়েছিল। দেখেছো, এই প্রশ্ন কিন্তু বাজার চলতি নোট বই, টেস্ট পেপার বা টিভিতে সারাদিন বিজ্ঞাপন দেওয়া প্রশ্নের বইগুলোতে তোমরা পাবে না। 64 দাগ, আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে মুখোপাধ্যায় মশাই কর্ম থেকে অবসর গ্রহণের প্রসঙ্গটি রয়েছে? মানে তিনি এরপর আর যাননি আদালতে, এই কথাটা কোন পরিচ্ছেদে রয়েছে? উত্তর 4র্থ পরিচ্ছেদ। মুখোপাধ্যায় জজ সাহেবকে কি বলে আশীর্বাদ করেছিলেন? মুখোপাধ্যায় জজ সাহেবকে কি বলে আশীর্বাদ করেছিলেন? হুজুর হাইকোর্টের জজ হন, এই বলে তিনি আশীর্বাদ করেছিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপনের প্রসঙ্গটি আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে? 5ম পরিচ্ছেদে। আদরিণী গল্পে মোট কতগুলি পরিচ্ছেদ রয়েছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর 7টি পরিচ্ছেদ রয়েছে। তাহার শত চেষ্টাতেও হইয়া ওঠে না, কি হয়ে ওঠে না? শত চেষ্টাতে কি হয়ে ওঠে না? এটাও তোমরা বই খুঁজে ভালো করে আমাকে উত্তরটা কমেন্টে লিখে জানাবে, 68 দাগের উত্তরটা। আর যদি না পারো কোনো উত্তর, আমাকে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানিও যে উত্তরটা আমি খুঁজে পাইনি।
মাহুত আদরিণীকে কোথায় স্নান করাতে নিয়ে গিয়েছিলেন? উত্তর, নদীতে। বা উল্টে দিল, নদীতে আদরিণীকে স্নান করাতে কে নিয়ে গিয়েছিল? জ্যেষ্ঠ পৌত্র, জ্যেষ্ঠ পুত্র, মধ্যম পুত্র, বা ভৃত্য, এইরকম চারটে অপশান দিল। এখানে উত্তর হবে মাহুত। আদরিণীকে বিক্রি করে দিলে মাসে কত টাকা বেঁচে যাবে বলে লোকেরা মুখোপাধ্যায়কে বলেছিল, বা বন্ধুরা মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিণীকে বেচে দাও, মাসে এত টাকা বেঁচে যাবে। উত্তর, 30-40 টাকা। বিজ্ঞাপন অনুসারে হাতির ভাড়া প্রতি রোজ কত? উত্তর, 3 টাকা। মনে রাখবে, হাতির ভাড়া 3 টাকা, খোরাকি 1 টাকা। মাহুতের খোরাকি দুটো দাড়ি দিয়ে শূন্য, এই সিম্বলটার মানে হলো 8 আনা। আগেকার দিনে হিসেব করা হতো এই চিহ্ন দিয়ে। অর্থাৎ মোট হাতি ভাড়া বলা হয়েছিল 4 টাকা 8 আনা, মানে 4.5 টাকা। কিন্তু এখানে তোমাকে বলা হয়েছে শুধুমাত্র হস্তি ভাড়া প্রতি রোজ কত? উত্তর, 3 টাকা। বিজ্ঞাপন অনুসারে হাতির খোরাকি প্রতি রোজ কত? উত্তর, 1 টাকা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির ঠিকানা হিসেবে কোন জায়গার নামটি উল্লেখ করা হয়েছিল? উত্তর, চৌধুরী পাড়া। 74 দাগ। আচ্ছা, তোমরা নিজেরা হিসেব করে নাও, এই যে কটা প্রশ্ন বললাম এর মধ্যে কতগুলো উত্তর তোমার জানা, অর্থাৎ তুমি কত নাম্বার পাচ্ছ। এটা একটা অনলাইন পরীক্ষাও বটে। হস্তি ভাড়া দিয়ে মুখোপাধ্যায় মশাই মাসে সর্বোচ্চ কত উপার্জন করতেন? উত্তর, 15-20 টাকার বেশি নয়। মুখোপাধ্যায়ের পরিবারে কে পীড়িত হয়েছিল? উত্তর হবে জ্যেষ্ঠ পৌত্র, মানে নাতি, বড় নাতি। জ্যেষ্ঠ পৌত্রের, এখানে একটু টাইপে মিস্টেক আছে, পুত্র নয়, জ্যেষ্ঠ পৌত্রের ডাক্তার খরচ, ওষুধ পথ্যের খরচ প্রতিদিন কত হতো? 5-7 টাকা। পরের প্রশ্ন, কল্যাণীর বিবাহ যখন ঠিক হলো তখন মুখোপাধ্যায়ের বয়স কত? 60 বছর। মনে রাখবে, মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের আর কি ধারাবাহিক বিবরণী এই গল্পে রয়েছে। কোথাও তার বয়স লেখা 55, কোথাও 60, কোথাও 60-এর পরে 1 বছর এক্সট্রা কেটে গেল। তাই মুখোপাধ্যায়ের বয়স কত এমন নির্বোধ প্রশ্ন তোমরা বিভিন্ন প্রশ্নের বইয়ে, বিভিন্ন টেস্ট পেপারে দেখতে পেলেও এরম প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তবে এই প্রশ্নটা দিতে পারে যে যখন আদরিণীর বিয়ে হয় তখন মোক্তারের বয়স কত? স্পষ্টভাবে লেখা আছে 60 বছর। যে পাত্রের সঙ্গে কল্যাণীর বিবাহ স্থির হয়েছিল সেই পাত্র কোথায় পড়াশুনো করত? রাজশাহী কলেজে। দিতে পারে কি নিয়ে পড়াশুনো করত? LA নিয়ে পড়াশুনো করত। পাত্রপক্ষ কল্যাণীর বিয়েতে কত যৌতুক বা কত টাকা দাবি করেছিল? 2000 টাকা। 80 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মশাইয়ের মতে কল্যাণীর বিয়েতে মোট কত খরচ হবে বা কত টাকা হলে বিয়েটি সম্পন্ন হবে? উত্তর, 2500। ওনাদের হিসেব ছিল পাত্রপক্ষ 2000 যৌতুক চেয়েছে আর আমাদের খরচ 500 টাকা, মোট 2500 টাকা লাগবে। মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল? সঠিক উত্তর, BA পরীক্ষাতে ফেল করেছিল। আপনি জ্ঞানী লোক, জ্ঞানী লোকটি কে? উত্তর আমি দেব না, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও এখানে জ্ঞানী লোক কাকে বলা হয়েছে। 83 দাগের প্রশ্ন, বামুনহাটের মেলা কি উপলক্ষে হয়? উত্তর, চৈত্র সংক্রান্তি উপলক্ষে। বই থেকে পড়ে রাখবে যে এই মেলায় কি কি বিক্রি হতো। 84 দাগ, বামুনহাটের মেলা কবে আরম্ভ হয় বা শুরু হয়? উত্তর, চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে। বামুনহাটের মেলা সবচেয়ে বেশি জমজমাট কখন হয়? উত্তর, শেষের 4-5 দিন। এই 3টে অংশ কিন্তু প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখবে। বামুনহাটের মেলায় আদরিণীকে বিক্রি করতে মুখোপাধ্যায় মশাই বা মুখুজ্জে মশাই বা মোক্তার মশাইয়ের কোন পুত্র গিয়েছিল? উত্তর, মধ্যম পুত্র। ভৃত্যের হাড়ির মধ্যে কি রাখা ছিল? উত্তর হবে রসগোল্লা। ওই এটাও দিতে পারে যে মুখোপাধ্যায় স্বহস্তে মুঠো মুঠো আদরিণীকে কি খাইয়েছিল, সেটার উত্তরও রসগোল্লা। মুখোপাধ্যায় আদরিণীর জন্য কত টাকার রসগোল্লা কিনেছিলেন? উত্তর, 2 টাকার। শুভ কার্যের দিন বা কল্যাণীর বিবাহের দিন কবে ঠিক হয়েছিল? 10 জ্যৈষ্ঠ তারিখ। কল্যাণীর আশীর্বাদ কবে নাগাদ হওয়ার কথা ছিল? বৈশাখ মাস পড়লেই তার আশীর্বাদ হওয়ার কথা ছিল। আদরিণী, এই প্রশ্নটা তোমরা খুব দেখেছো যে কবে মসমস করে বাড়িতে ফিরে আসে? 1 বৈশাখ। কিন্তু যদি উল্টে দেয়
আদরিনী পয়লা বৈশাখ কখন মসমস করে বাড়ি ফিরে আসে? সকাল বিকেল সন্ধে রাত। উত্তর সন্ধেবেলা। বামুনহাটের মেলায় আদরিনী কেন বিক্রি হয়নি? উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার পাওয়া যায়নি বলে। কথায় বলে ড্যাশ বেদ বাক্য। উত্তর ব্রহ্মবাক্য হলো বেদ বাক্য। বামুনহাটের মেলা ভেঙে যাওয়ার পর কত দূরে রসুলগঞ্জের মেলা হয়? উত্তর 10 ক্রোশ দূরে। 10 ক্রোশ কোন দিকে? উত্তর দিকে। রসুলগঞ্জে কয়দিন ব্যাপী মেলা হয়? হপ্তাব্যাপী বা সপ্তাহব্যাপী। 96 দাগ। আজ আবার আদরিনী মেলায় যাইবে। কোন মেলা? কোন মেলায় আদরিনী যাওয়ার সময় এই লাইনটা আছে? আমাকে 96 দাগ দিয়ে কমেন্টে লিখে জানিও। আদর যাওয়ার সময় কাঁদছিল। বক্তাকে? কল্যাণী। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটি কে বয়ে এনেছিল? উত্তর একজন চাষি লোক। 99 দাগ। বাড়ি থেকে কত দূরে গিয়ে আদরিনী অসুস্থ হয়ে পড়েছিল? উত্তর 7 ক্রোশ দূরে গিয়ে। 100 দাগের প্রশ্ন, আর 4-5টা আছে। কে সারা রাত আদরিনীর চিকিৎসা করেছিলেন? উত্তর মাহুত। দেখো কতভাবে খুঁটিয়ে প্রশ্ন হতে পারে। আজকের এই ভিডিও, এই 25 মিনিটের এই ভিডিও ক্লাস দেখে তুমি কিন্তু স্বচ্ছভাবে বুঝতে পারছো। 101 দাগ। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে বা মুখোপাধ্যায়কে কি পান করিয়েছিলেন? ওষুধ, শরবত, চা বা দুধ? উত্তর হবে দুধ। আদরিনীর অসুস্থ হওয়ার সংবাদ শুনে মোক্তারের সঙ্গে তার কোন ছেলে ঘোড়ার গাড়িতে গিয়েছিল? উত্তর জ্যেষ্ঠ পুত্র। ঘোড়ার গাড়ি রওনা দিয়েছিল, এখানে গরুর গাড়ি নয়। ঘোড়ার গাড়ি কয়টার সময় রওনা দিয়েছিল? উত্তর রাত্রি 10টায়। 105 দাগ। নবজলদ বর্ণ শব্দের অর্থ কী? নবজলদ মানে নতুন মেঘ, বর্ণ মানে রং, নতুন মেঘের মতো রঙের, এই অর্থটা হবে। 106 দাগ। আদরিনীর মৃত্যুর পর মুখোপাধ্যায় কতদিন জীবিত ছিলেন? উত্তর 2 মাস জীবিত ছিলেন। আদরিনী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পাঞ্জলি। আদরিনী গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সাহিত্য পত্রিকা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? রাধামণি দেবী। এই কটা প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো। একটা ত্রুটি সংশোধন, তোমরা ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে যে একটা দুটো ছাপার ভুল আমাদের নজরে এসেছে সেগুলো আমরা সংশোধন করে পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফ ডাউনলোড করে নিও। আরও দুটো ভুল একটু সংশোধন করে দিই। 113 পৃষ্ঠায় মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়, আর ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন মেঘনাথ সাহা। 113 পৃষ্ঠায় 31 আর 35 দাগ একটু কারেকশান করে নেবে। আসলে কী হয়, এমসিকিউয়ে ওই অপশানগুলো ছাপানোর সময় অনেক ক্ষেত্রে একটু উল্টে পাল্টে যায়। ওই যারা ছাপায় তাদের দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যায়, একই রকম সব এ বি এরকম উত্তর। এই জন্যেই এই এমসিকিউয়ের অপশান অনেক সময় ভুল হয়ে যায়। তবে তোমরা নিশ্চিন্তে থেকো, কারণ তোমরা সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য। আমি পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। তোমাদের জন্য যা যা প্রয়োজন আমরা এভাবেই দিতে থাকব। সবাইকে শুভেচ্ছা আবারও। এই হচ্ছে বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালোভাবে তুমি রেডি করো। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো রেডি থাকলে, এমনকি আমার এটাও বিশ্বাস হলো যে তোমরা যদি পুরো ক্লাসটা দেখে থাকো তোমরাও নিশ্চিত এই প্রশ্নগুলো পড়া থাকলে, এগুলো রেডি করা থাকলে পরীক্ষাতে সম্ভবত তোমার কাছে আর কোনো প্রশ্নই আনকমন বলে মনে হবে না। তুমি আমাকে কমেন্টে লিখে জানাও, তুমি তো বিভিন্ন প্রশ্নের বই, টেস্ট পেপার দেখেছো, সেখানে কি এই ধরনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন তুমি দেখেছো? আর হ্যাঁ, 100 নাম্বারের মোটামুটি 109 নাম্বারের যে পরীক্ষাটা হলো এর মধ্যে তুমি কতগুলো পারোনি বা কতগুলো পেরেছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরের ক্লাসে।